আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো প্রথমে বিশ্বাসী হতে চাইবে না। মানে দৃশ্যটা একবার কল্পনা করুন, 2026 সালের মার্চ মাসের শেষের দিক। আমি টোকিওর ওমোতেসান্দো এলাকা দিয়ে হাঁটছিলাম। ওমোতেসান্দো তো মানে ওই জাপানের চ্যাম্পসেলেসিসের মতো জায়গাটা, তাই না? একদম ঠিক। রাস্তার দুই পাশে শুধু $5,000 হ্যান্ডব্যাগ আর নিখুঁত কাঁচের বিশাল সব ডিজাইনার দোকানপাট। বিলাসবহুল একটা পরিবেশ, কিন্তু হঠাৎ করেই চারপাশে চীনা শব্দগুলো একেবারে বদলে গেল। মানে কোনো সমস্যা হয়েছিল সেখানে? বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির নিঃশব্দ চলা বা ডিজাইনার হিলের খটখট শব্দ নয়। হঠাৎ শুনলাম ডায়রের ফ্ল্যাগশিপ স্টোরের পাশ দিয়ে যান্ত্রিক গর্জন তুলে এগিয়ে আসছে 30টি কাদামাখা ডিজেল ট্রাক্টর। ও আচ্ছা, টোকিওর ওই হাই এন্ড ফ্যাশন স্ট্রিটে কাদামাখা ট্র্যাক্টর। হ্যাঁ, ভাবা যায় একটি ট্র্যাক্টরের ওপর 70 এক ব্যক্তি বসেছিলেন। তার চামড়া রোদে পুড়ে একেবারে আখরোটের মতো রুক্ষ হয়ে গেছে। তিনি চকচকে আকাশচুম্বী ভবনগুলোর দিকে চরম অবজ্ঞায় তাকিয়েছিলেন। কোনো উৎসব বা কুচকাওয়াজের জন্য তিনি সেখানে আসেননি। তার ব্যানারে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমাদের সন্তানদের জন্য দেশীয় খাদ্য বাঁচান। মানে এটা তো পুরোপুরি ম্যাট্রিক্সের কোনো গ্লিচ বা ত্রুটির মতো শোনাচ্ছে। সবচেয়ে প্রাচীন রুক্ষ এক কায়িক শ্রমের সাথে আধুনিক ভোগবাদের চূড়ান্ত শিখরের এক সরাসরি সংঘর্ষ। ঠিক বলেছেন। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই সংযোগহীনতা বা ডিসকানেক্ট। সাধারণ যুক্তিতে মনে হতে পারে ফুটপাতে দাঁড়িয়ে থাকা শহরের ওই ধনী বাসিন্দারাই হয়তো তাদের রাতের খাবারের অতিরিক্ত দাম নিয়ে অভিযোগ করবেন। হ্যাঁ, সাধারণত তো ভোক্তাদেরই অভিযোগ থাকে। কিন্তু ঠিক সেই দিন সকালেই আমি সুপারমার্কেটে চুরির একটি খবর দেখছিলাম। মানুষ গয়না, দামি প্রসাধনী বা ইলেকট্রনিক্স চুরি করছিল না। জানেন তারা কি চুরি করছিল? তারা চুরি করছিল 10 কেজি চালের বস্তা। চাল চুরি পৃথিবীর অন্যতম ধনী একটি দেশে। একদম। এমন একটি ভারী, বিষাণ ও অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য মরিয়ার দোকানচোরদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আর এখানেই চরম বৈপরীত্যটা চোখে পড়ে। জাপান তার নিজস্ব ঐতিহ্য রক্ষার কথা বলে বিশ্বের সর্বোচ্চ কৃষি শুল্ক বজায় রেখেছে। মানে সরকারি নীতির মাধ্যমেই সুপারমার্কেটে সেই চাল ইচ্ছাকৃতভাবে ব্যয়বহুল রাখা হয়। হ্যাঁ, অথচ আকাশছোঁয়া দাম শহরের মানুষকে আক্ষরিক অর্থেই অপরাধের দিকে ঠেলে দেওয়ার পরও কৃষকরা দেউলিয়া হয়ে যাচ্ছে। অবস্থা এতটাই মরিয়া যে তারা সামন্ততান্ত্রিক যুগের একটি শব্দ পুনরুজ্জীবিত করেছে, ইক্কি বা কৃষক বিদ্রোহ। মানে হারাজুকুর ভেতর দিয়ে ট্র্যাক্টরগুলো যখন ধীর গতিতে এগোচ্ছিল, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে এটি শুধু একটি সাধারণ প্রতিবাদ নয়, এটা পুরো সিস্টেমেরই একটা কোল্যাপস, মানে সম্পূর্ণ কাঠামোগত পতন। ঠিক তাই। এত প্রযুক্তিগতভাবে উন্নত একটি দেশে কেন এমন হয় যে ভোক্তা খেতে পারে না, কৃষক উৎপাদন করতে পারে না, আর সবাই কেবল একটি বিষয়ে একমত বলে মনে হয় যে জাতির অস্তিত্বের ওই বীমা পলিসি শেষ হতে চলেছে? এই সংকটের একেবারে গভীরে প্রবেশ করতে হলে, মানে শহরের রাস্তায় খাদ্যের দাম নিয়ে এই উন্মাদনার উৎস খুঁজতে হলে আমাদের দৃষ্টি ফেরাতে হবে গ্রামীণ খামারগুলোর দিকে। সেখানেই ওই ট্র্যাক্টরগুলোর জ্বালানি ফুরিয়ে যাওয়ার আসল কারণটা লুকিয়ে আছে। আওমরির ওই ঘটনাটার কথা বলছেন তো? হ্যাঁ, আওমরির একটি হিমশীতল ধূসর সকালের প্রেক্ষাপটটি বিবেচনা করা যাক। দাইসুকে সাতো, যিনি পূর্বে একজন লজিস্টিক্স অফিসার ছিলেন, তিনি কর্পোরেট কাঠামোর জীবন ছেড়ে তার পরিবারের ধানের খামারে ফিরে এসেছেন। তিনি তার খামার বাড়িতে বসে মনিটরে খবরের ফিড দেখছেন। 2025 সালের সাপ্লাই চেনের ধাক্কার খবর। একদম। ওই ধাক্কা কিভাবে বিশ্ব বাণিজ্যের ধারণাকে ধ্বংস করেছে তা তার কাঁপতে থাকা হাত দিয়ে স্পষ্টভাবে বোঝা যায়। তার খামারের গুদামে সারের বস্তাগুলো সম্পূর্ণ খালি পড়ে আছে। এগুলো এমন সব আমদানি যা ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে কখনো পৌঁছায়নি। কিন্তু সরকারের দৃষ্টিকোণ থেকে খামারগুলোকে তো একটি কৌশলগত বীমা পলিসি হিসেবে দেখা হয়, তাই না? যা জাতীয় প্রতিরক্ষা কৌশলেরই একটি অংশ। ঠিক, কিন্তু সাতো নিজেকে এমন একজন সৈন্য মনে করেন যাকে কোনো গোলাবারুদ ছাড়াই যুদ্ধক্ষেত্রে ফেলে রাখা হয়েছে। তিনি এমন এক সার্বভৌম মাটির ওপর দাঁড়িয়ে আছেন যা আক্ষরিক অর্থে জাতিকে সংজ্ঞায়িত করে, কিন্তু সেই মাটি রাসায়নিকভাবে এমন এক বহির্বিশ্বের উপর নির্ভরশীল যা এখন তার নাগালের বাইরে। মানে লাঙল হল প্রতিরক্ষার শেষ সারি, অথচ ট্রাক্টরের ইঞ্জিন চালানোর মতো ডিজেল কেনার সামর্থ্য আজ আর তার নেই। হ্যাঁ, একদম তাই। আচ্ছা, এখানে একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী জাপানের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার ক্যালোরির ভিত্তিতে ৩৮%। তার মানে বাকি ৬২% ক্যালোরি সমুদ্রপথের সাপ্লাই চেনের মাধ্যমে আমদানি করতে হয়। এই ব্যবস্থাটি একটি উপমার মাধ্যমে ধরুন পরিষ্কার করা যায়। কল্পনা করা যাক একজন বিলিয়নিয়ার প্রতিদিন বিলাসবহুল রেস্তোরাঁয় খান, কিন্তু তার বেসমেন্টে চরম দামি এবং স্বাধীন সার্ভাইভাল রেশন বা জরুরি খাদ্য মজুদ রাখেন। চমৎকার উপমা। জাপানে দেশীয় চালের উচ্চ মূল্য আসলে কোনো অর্থনৈতিক দক্ষতা নয়, এটি আক্ষরিক অর্থেই যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রস্তুতির ট্যাক্স। সমাজ এই অত্যধিক মূল্য পরিশোধ করে কারণ রাষ্ট্র পরোক্ষভাবে স্বীকার করে যে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনই হল সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচার একমাত্র রক্ষা কবচ। হ্যাঁ, এটাই লজিক। কিন্তু আমার প্রশ্ন হল, যদি ৩৮% দেশেই উৎপাদিত হয়, তবে আমদানির অভাবে সাতর মতো কৃষকরা সম্পূর্ণ অচল হয়ে পড়ছেন কেন? ওই ৩৮% উৎপাদন তো চালু থাকার কথা। এখানেই সবচেয়ে বড় বিভ্রমটা কাজ করে, কারণ এই ৩৮% স্বয়ংসম্পূর্ণতার হারও আসলে একটা ইলিউশন। কাঠামোগত ভাষায় একে বলা হয় শ্যাডো ইম্পোর্ট ট্র্যাপ বা ছায়া আমদানির ফাঁদ। ছায়া আমদানির ফাঁদ মানে নামেই শুধু দেশীয়। ঠিক ধরেছেন। আধুনিক দেশীয় কৃষি মূলত পেট্রোলিয়াম এবং রাসায়নিক নির্ভর। উচ্চ ফলন অর্জনের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের প্রায় ১০০% বিদেশ থেকে আনতে হয়। পুরোটাই। হ্যাঁ, আর এই ক্ষেত্রে চীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য খনিজ সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখে। বৈশ্বিক কৃষি কাঠামোতে চীনের এই সরবরাহ ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খল এবং অপরিহার্য। পাশাপাশি রাশিয়া ও কানাডার মতো দেশগুলোও রয়েছে। এই বাহ্যিক রাসায়নিক ও খনিজ সরবরাহ ছাড়া জাপানের অভ্যন্তরীণ মাটির নিজস্ব উৎপাদন ক্ষমতা মুহূর্তের মধ্যে ধসে পড়বে। তার মানে আমরা যাকে দেশীয় কৃষি বলছি তা আসলে পুরোপুরি বিদেশি উপাদানের উপর নির্ভরশীল। একদম তাই। মাটিকে এমন এক অস্বাভাবিক উত্তোলনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে রাসায়নিক ইনপুট ছাড়া এটি বর্তমান জনসংখ্যাকে টিকিয়ে রাখতে পারে না। দেশীয় জমি আসলে বিদেশি রাসায়নিক প্রক্রিয়াজাতকরণের একটি জৈবিক কারখানায় পরিণত হয়েছে। বুঝতে পারছি। সুতরাং দেশের সীমানার ভেতরে যে খাদ্য উৎপাদিত হয় সেটিও সেই একই বৈশ্বিক সাপ্লাই চেনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। স্বাধীনতার যে ভ্রম তৈরি করা হয়েছে তা নিরবচ্ছিন্ন বিদেশি সম্পদের প্রবাহ ছাড়া একেবারেই ভিত্তিহীন। তাহলে সরকারের দিক থেকে ভাবলে তো একটা সহজ সমাধান আছে। মানে ধরুন, যখন বিশ্ববাজারে সার বা জ্বালানির দাম এত বেশি বা সরবরাহ অস্থিরশীল, তখন কৃষকদের জোর করে এই লোকসানে চাষ না করিয়ে কয়েক বছরের জন্য জমি ফেলে রাখলেই তো হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চাষ শুরু করা যাবে। এতে তো সরকারের বিলিয়ন ডলার ভর্তুকি বেঁচে যায়। এই সাময়িক বিরতি দেওয়া কেন সম্ভব নয়? বাইরে থেকে শুনলে খুব যৌক্তিক মনে হয়। অর্থনীতিবিদরাও হয়তো এভাবেই ভাবেন, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। বাস্তবে মাটির বিজ্ঞান তো আর এক্সেল শিটের মতো কাজ করে না। মানে চাইলেই সুইচ অফ অন করা যায় না? একদম না। বিজ্ঞানীরা একে বলেন কোল্ড স্টার্ট সমস্যা বা কোল্ড স্টার্ট প্রবলেম। নিগাতার পাহাড়ি অঞ্চলের ওই ৭৪ বছর বয়সী মিসেস তানাকার কথা বিবেচনা করলে বিষয়টা আরও স্পষ্ট হয়। মার্চ মাসের ভারী বৃষ্টির শব্দের মধ্যে তাকে পাহাড়ে খোদাই করা প্রাচীন ধাপ চাষের জমিতে কাজ করতে দেখা যায়। হ্যাঁ, সেই ঐতিহ্যবাহী কৃষিকাজ। ঠিক, কিন্তু স্থানীয় পৌরসভা ভূমিধস রোধ করার জন্য বিলিয়ন ইয়েন ব্যয়ে একটি আধুনিক কংক্রিটের ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের প্রস্তাব দিয়েছে, যাতে তার সেই অদক্ষ কৃষিকাজ প্রতিস্থাপন করা যায়। কিন্তু কংক্রিটের ড্রেনেজ ব্যবস্থা কি প্রাচীন ধাপ চাষের চেয়ে বেশি মজবুত আর কার্যকর হবার কথা নয়? মিসেস তানাকার কাছে এর উত্তরটা কিন্তু ভিন্ন। তিনি গ্রেট আর্থকুয়েকের কথা স্পষ্টভাবে স্মরণ করেন। তিনি দেখেছিলেন কিভাবে ফসলের গভীর আন্তঃসংযুক্ত শিকড়গুলো এবং যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা মাটির গঠন পাহাড়কে আটকে রেখেছিল। আচ্ছা। সেই শিকড়গুলো যেন জৈবিক রড বা বায়োলজিক্যাল রিবার হিসেবে কাজ করেছিল এবং ভূমিকম্পের গতিশক্তি শোষণ করেছিল। সে সময় উপত্যকার কংক্রিটের কাঠামো ডিমের খোসার মতো ভেঙে পড়েছিল। ডিমের খোসার মতো? বাপরে! হ্যাঁ, জাপানের ২.৪ মিলিয়ন হেক্টর ধানের জমি আসলে দেশব্যাপী ছড়িয়ে থাকা আন্তঃসংযুক্ত বাঁধ হিসেবে কাজ করে। এই কৃষিজমিগুলো বন্যা নিয়ন্ত্রণ,
ভূগর্ভস্থ পানির রিচার্জ এবং ভূমিধস রোধে একটি অদৃশ্য স্থাপত্যের মতো কাজ করে। টাইফুন মৌসুমের প্রবল বৃষ্টির সময় এই জমিগুলো মিলিয়ন মিলিয়ন টন পানি ধরে রাখে এবং ধীরে ধীরে ছাড়ে। তার মানে এই অদৃশ্য স্থাপত্যের কারণে জমি সাময়িকভাবে ফেলে রাখা যায় না। এই কোল্ড স্টার্ট সমস্যাটা আসলে কিভাবে কাজ করে? ধরুন, কৃষিজমি কোনো যান্ত্রিক কারখানা নয় যে সুইচ বন্ধ করে আবার চালু করা যাবে। জমি ফেলে রাখলে তা কোনো স্থির অবস্থায় থাকে না, বরং দ্রুত পরিবর্তিত হতে থাকে। মাত্র ৩ থেকে ৫ বছরের মধ্যে ধানের জমি গৌণ জঙ্গলে পরিণত হয়, যেখানে আক্রমণাত্মক আগাছা জন্মে। মাত্র ৩ থেকে ৫ বছরে? হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করা সেচ ব্যবস্থা, কাঠের স্লুইস গেট, ভূগর্ভস্থ নিষ্কাশন পাইপগুলো পচে যায় এবং ভেঙে পড়ে। মাটির যে উর্বরতা প্রজন্মের পর প্রজন্ম ধরে অণুজীবের ভারসাম্য বজায় রেখে তৈরি করা হয়েছিল, তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এটি একটি দ্রুত ইকোলজিক্যাল সাকসেশন। অর্থাৎ একবার জমি পরিত্যক্ত হলে সেটাকে পুনরায় কৃষি জমিতে পরিণত করা প্রায় অসম্ভব। শুধু জমির ভৌত পরিবর্তনই নয়, সবচেয়ে বড় ক্ষতিটা হয় জ্ঞানের জায়গায়। নির্দিষ্ট অণু জলবায়ুতে চাষাবাদের অলিখিত এবং বংশপরম্পরায় প্রাপ্ত জ্ঞান, যাকে ট্যাসিট নলেজ বলা হয়, তা চিরতরে হারিয়ে যায়। মানে বই পড়ে এই জ্ঞান পাওয়া সম্ভব না? না, একদমই না। কখন তুষারপাত হবে, কিভাবে পাহাড়ি ঢালে নিখুঁতভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে, বা প্রাকৃতিক উপায়ে নির্দিষ্ট উপত্যকার কীটপতঙ্গ দমন করা যায়, এসব কোনো পাঠ্য বইয়ে লেখা থাকে না। এটি কৃষকদের মস্তিষ্কে সংরক্ষিত থাকে, আর ওই বয়স্ক জনসংখ্যার মৃত্যুর সাথে সাথে তা স্থায়ীভাবে বিলুপ্ত হয়ে যায়। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। কংক্রিট নির্মাণের পর থেকেই ক্ষয় হতে থাকে, কিন্তু মিসেস তানাকার মতো মানুষের দেওয়া অবৈতনিক শ্রমের মাধ্যমে জৈবিক অবকাঠামো নিজেকে প্রতিনিয়ত মেরামত ও শক্তিশালী করে। রাষ্ট্র যদি এই শ্রমের উপযুক্ত মূল্যায়ন না করে, তবে তারা মূলত তাদের প্রধান বন্যা প্রতিরোধক ব্যবস্থাকে ধ্বংস হতে দিচ্ছে। মিসেস তানাকার মতো বয়স্ক কৃষকদের এই বিশাল শারীরিক লড়াই এমন একটি অর্থনৈতিক নীতির কারণে আরও করুণ হয়ে ওঠে, যা কৃষক এবং ক্ষুধার্ত শহুরি নাগরিক উভয়কেই একই সাথে ধ্বংস করছে। একদম। ক্যান্টো সমভূমির মধ্যবয়সী কৃষক কেঞ্জির ঘটনাটি এই কাঠামোগত ব্যর্থতার একটা নিদারুণ প্রমাণ। তিনি একদিন তার শেডে একজন লোককে ৫ কেজি আনপলিশড চাল চুরি করতে দেখেন। চোরটি কোনো পেশাদার অপরাধী ছিল না। সে ছিল ২০২৫ সালের মন্দায় কাজ হারানো একজন প্রাক্তন কারখানার শ্রমিক। শুধু বেঁচে থাকার ন্যূনতম ক্যালোরি জোগাড় করার জন্য সে চুরি করতে বাধ্য হয়েছিল। কেঞ্জি কিন্তু পুলিশ ডাকেননি। তিনি বুঝতে পেরেছিলেন চোরের কোনো দোষ নেই। হ্যাঁ, তিনি চোরের প্রতি নয়, বরং পুরো ব্যবস্থার প্রতি এক নীরব ক্ষোভ অনুভব করেছিলেন। কেঞ্জি নিজের ক্ষেতগুলো অর্ধেক খালি করে থাকে, কারণ সরকারের গেন্তান নীতির অধীনে তাকে উৎপাদন না করার শর্তে ভর্তুকি দেওয়া হয়। এই গেন্তান নীতিটা আসলে চালের সরবরাহ কমিয়ে দাম চড়া রাখার জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু এখানেই তো একটা ভয়াবহ প্যারাডক্স দেখা যাচ্ছে। মানে ধরুন, যদি দাম বেশি রাখার জন্য সরবরাহ কমানো হয় এবং ভোক্তারা চালের জন্য এতই দাম দেয় যে তাদের চুরি করতে হচ্ছে, তবে কৃষকদের হাতে টাকা যাচ্ছে না কেন? খুচরা বাজারে পণ্যের দাম বেশি থাকলে তো কৃষকের লাভবান হওয়ার কথা। এই অর্থনৈতিক সমীকরণ তো মিলছে না। এখানে অর্থনৈতিক ব্যবস্থাটির সবচেয়ে নির্মম দিকটি উন্মোচিত হয়। উৎপাদন খরচ, যেমন জ্বালানি, সার, আগাছানাশক এবং বিশাল কৃষি যন্ত্রপাতি, এসব এত চরম মাত্রায় বেড়েছে যে তা খুচরা মূল্যের বৃদ্ধিকে সম্পূর্ণভাবে ছাপিয়ে গেছে। আচ্ছা, মানে খরচের ধাক্কায় দাম বাড়ার সুবিধাটা আর কৃষকের কাছে পৌঁছায় না। একদম। বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে কৃষকের উৎপাদন ব্যয় আকাশ ছুঁয়েছে। ফলে বাজারে চালের দাম বেশি হলেও সেই বিশাল অঙ্কের মুনাফা চলে যায় এনার্জি কোম্পানি, রাসায়নিক প্রস্তুতকারক এবং ডিস্ট্রিবিউশন কনগ্লমেরেটদের পকেটে। মানে মাঝখান থেকে কর্পোরেটরা লাভ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সম্পদ হস্তান্তর প্রক্রিয়ায় আসল উৎপাদক পুরোপুরি বাদ পড়ে যায়। পরিসংখ্যানগুলো গভীরভাবে উদ্বেগজনক। পূর্ণকালীন ধান চাষিরা তাদের হাড় ভাঙা শ্রমের বিনিময়ে ঘণ্টায় মাত্র 10 ইয়েন উপার্জন করছেন। দাঁড়ান, ঘণ্টায় মাত্র 10 ইয়েন? এটা তো প্রায় কিছুই না। হ্যাঁ, ভাবা যায়। অন্যদিকে দুগ্ধ খামারিরা গবাদি পশুর আমদানিকৃত খাদ্যের বিশাল খরচের ধাক্কায় 3 বছরে মাত্র $665 মতো লাভ করছেন।
তার মানে সরকারের ওই গেনতান নীতি যা কৃষকদের রক্ষার জন্য তৈরি হয়েছিল তা আসলে এখন তাদের একটি ভর্তুকিযুক্ত দারিদ্র্যের চক্রে আটকে ফেলেছে। ঠিক, এটি এমন একটা ব্যবস্থা যা নিজের সাথেই যুদ্ধে লিপ্ত, বাধ্যতামূলক শূন্যতার মাধ্যমে শহরে ক্ষুধার্ত মানুষ তৈরি করছে আর একই সাথে কৃষকদের চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। জাপানি সমাজে চালের এক গভীর সাংস্কৃতিক ও পবিত্র গুরুত্ব রয়েছে। এটা শিন্টো রীতিনীতি এবং ঋতুর পরিবর্তনের সাথে যুক্ত। চাল তাদের কাছে অনেক সম্মানের। কিন্তু এই পবিত্রতাকে কৃষি লবিগুলো একটি ব্র্যান্ড প্রিমিয়ামে রূপান্তরিত করেছে। বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি খাদ্যপণ্যকে বিলাসবহুল পণ্যে পরিণত করা হয়েছে। মাটির প্রতি শ্রদ্ধাকে একটা অর্থনৈতিক বাধা হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা সেই সমাজকেই খণ্ডিত করছে যাকে এটি একসময় একত্রিত করে রাখত। এই পুরো ব্যবস্থার ব্যর্থতা, ভূ-রাজনৈতিক দুর্বলতা, পরিবেশগত ভাঙন এবং অর্থনৈতিক দারিদ্র্যের এক অভূতপূর্ব সংমিশ্রণ। আর এরই চূড়ান্ত পরিণতি হল টোকিওর প্রাণকেন্দ্রে ওই বিশাল সমাবেশ। ইয়োশিহিদে কানোর নেতৃত্বাধীন এই কৃষকরা কোনো ছোটখাটো ভর্তুকি নিয়ে বিতর্কের জন্য আসেননি। হ্যাঁ, ৩,০০০ অংশগ্রহণকারী আর ৩০০টি ভারী ট্রাক্টরের সমাবেশ। এটা ছিল একটা কাঠামোগত বিদ্রোহ। সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই কৃষকরা বিদেশি খাদ্যের উপর শুল্ক বাড়ানোর দাবি করছেন না, কারণ তারা খুব ভালো করেই জানেন শহরের দরিদ্র মানুষের আর বেশি দাম দেওয়ার সামর্থ্য নেই। তাদের দাবিটা হল সম্পূর্ণ ডিমার্কেটাইজেশন বা অবাজারীকরণ। অবাজারীকরণ মানে বাজার ব্যবস্থার বাইরে নিয়ে যাওয়া। ঠিক তাই, তারা চান ফায়ার সার্ভিস, পানি শোধনাগার বা সামরিক বাহিনীর মতো খাদ্য উৎপাদনকেও একটি সরকারি অর্থায়নে পরিচালিত পরিষেবা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আইডিয়াটা বেশ চমৎকার। এই মডেলে খাদ্যের বাজার মূল্য এতটা কমিয়ে দেওয়া সম্ভব যাতে শহরের দরিদ্ররা তা অনায়াসে কিনতে পারে, আর অন্যদিকে সরকার সরাসরি কৃষকদের বেতন দেবে জমি রক্ষণাবেক্ষণ এবং ক্যালোরি উৎপাদনের জন্য। এটিকে আর সাধারণ বাজারের লাভ ক্ষতির নিয়মে ফেলে রাখা যাবে না। কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দল, কৃষি মন্ত্রণালয় এবং শক্তিশালী জেনচু কোঅপারেটিভের সমন্বয়ে গঠিত ওই লৌহ ত্রিভুজ বা আয়রন ট্রায়াঙ্গল এই সংস্কার আটকে রেখেছে। অবশ্যই আটকাবে, কারণ ওই কোঅপারেটিভ সার বিক্রি এবং ফসল কেনা উভয় দিক থেকেই এই উচ্চমূল্যের ধ্বংসাত্মক মডেল থেকে বিপুল মুনাফা লুটছে। আর এই রাজনৈতিক পক্ষাঘাত এমন এক সময় ঘটছে যখন কৃষিখাতের গড় বয়স ৭০ বছর এবং পুরো ব্যবস্থাটি চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যাচ্ছে। হারাজুকুর সেই বিলাসবহুল দোকানের পাশ দিয়ে যাওয়া কাদামাখা ট্র্যাক্টরগুলোর দৃশ্যটি তাই নিছক কোনো অতীত নস্টালজিয়া নয়, এটি একটি প্রযুক্তিনির্ভর ইউটোপিয়ান সমাজের প্রতি এক চরম এবং অমোঘ সতর্কবার্তা। একদম। কৃষকরা তাদের ভারী যন্ত্রপাতির ভৌত উপস্থিতির মাধ্যমে একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরছেন। আজ যদি রাষ্ট্রীয় অর্থায়নে তাদের শারীরিক অস্তিত্ব টিকিয়ে রাখা না হয়, তবে আগামীকাল তাদের মৃত্যুর পর দেশীয় খাদ্যের কোনো অস্তিত্বই থাকবে না। মানে পুরো দেশটাই খাদ্যের জন্য পুরোপুরি পঙ্গু হয়ে যাবে। হ্যাঁ, যখন একটি অতি উন্নত স্বয়ংক্রিয় সমাজ কেবল অর্থনৈতিক দক্ষতা, বাজারের ভর্তুকি এবং অ্যালগোরিদম ভিত্তিক মডেলের মাধ্যমে তার মাটিকে পরিচালনা করার চেষ্টা করে, তখন তা মানুষ এবং পৃথিবীর মধ্যকার আদিম সম্পর্ককে জোরপূর্বক ছিন্ন করে। আধুনিক শিল্প ব্যবস্থা মাটির সাথে মানুষের যে সংযোগ নষ্ট করেছে, এটি তারই এক চূড়ান্ত এবং মারাত্মক পরিণতি। ফাইবার অপটিক ক্যাবল, রোবোটিক্স এবং ডিজিটাল পুঁজির পাহাড় দিয়ে ঘেরা একটি সমাজ হয়তো বিশ্বাস করতে পারে যে তারা প্রকৃতির ঊর্ধ্বে উঠে গেছে, কিন্তু শহরের চকচকে কাঁচের প্রতিফলনের বিপরীতে দাঁড়িয়ে থাকা সেই কাদামাখা ট্র্যাক্টরগুলো একটি নির্মম জৈবিক সত্যকে সামনে নিয়ে আসে, যা কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। মানুষ অ্যালগোরিদম খেতে পারে না এবং মাইক্রোচিপ হজম করতে পারে না। আধুনিক সভ্যতার এই চরম অবাস্তবতার মাঝে টিকে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত ওই কাদামাখা হাতের বিকল্প যে পৃথিবীতে আর কিছুই হতে পারে না, তা হয়তো আমরা বড্ড দেরিতে বুঝতে শুরু করেছি।